This video is a work of fiction. In no way does this video insult any stream, field, people from different occupations. This video is just for entertainment purpose, it should not be taken seriously. You are listening. The Saturday Suspense. রক্তজবা লজ থেকে ফিরে আসার পর অমিতাভের মনের শান্তি একেবারে উধাও। প্রতিদিন রাতে স্বপ্নে তিনি দেখতে পান সেই মেয়েটিকে। তার চোখের দৃষ্টি, করুণ চিৎকার আর একটি বাক্য ঘুরে ঘুরে আসে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অমিতাভ বুঝলেন এই রহস্য সমাধান না করা পর্যন্ত তিনি শান্তি পাবেন না। তিনি রুদ্রপুরের এক প্রবীণ বাসিন্দা রামকৃষ্ণ বাবুর কাছে গেলেন। রামকৃষ্ণ গ্রামে বহুদিন ধরে আছেন আর ওই লজ সম্পর্কে তিনি অনেক গল্প জানেন। চায়ের কাপে চুমুক দিতে দিতে রামকৃষ্ণ ধীরে ধীরে বলতে শুরু করলেন, রক্তজবা লজ অতীতে ছিল জমিদার নবকুমার রায়ের বাসস্থান। নবকুমার ছিলেন অত্যন্ত নিষ্ঠুর, আর তার স্ত্রী দেবযানী দেবী ছিলেন গ্রামের সবচেয়ে সুন্দরী আর মিষ্টভাষী নারী। কিন্তু লজের অভিশাপ শুরু হয় এক অন্ধকার রাতে। অমিতাভ চেয়ারে সোজা হয়ে বসলেন, জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল? রামকৃষ্ণ কাঁপা গলায় বললেন, নবকুমার স্ত্রীকে সন্দেহ করতেন। তিনি ভাবতেন দেবযানীর কারোর সঙ্গে সম্পর্ক আছে। একদিন এক অমাবস্যার রাতে তিনি দেবযানীকে আটকে রাখেন ওই বাড়ির সবচেয়ে ভেতরের ঘরে। আর সেখানে 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 কি? অমিতাভের গলা শুকিয়ে এলো। সেই রাতে দেবযানীকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তিনি মৃত্যুর আগে শুধু চিৎকার করে বলেছিলেন, আমাকে মুক্তি দাও, এই বাড়ি থেকে আমাকে মুক্তি দাও। সেই থেকে যারাই ওই লজে যান তারাই দেবযানী দেবীর আত্মার কান্না শুনতে পান। রামকৃষ্ণের কথা শুনে অমিতাভ স্থির করলেন তিনি রক্তজবা লজের সমস্ত রহস্য উদ্ঘাটন করবেন, কিন্তু এবার প্রস্তুতি নিয়ে। তিনি কলকাতা ফিরে গিয়ে পুরনো নথিপত্র ঘাটাঘাটি শুরু করলেন। নবকুমার রায়ের রাজত্ব, জমিদারির দলিল আর সেই সময়কার আদালতের কাগজপত্র তিনি খুঁজে বের করলেন এবং খুঁজতে খুঁজতে তিনি এক চমকপ্রদ তথ্য পেলেন। একটি পুরনো সংবাদপত্রে লেখা ছিল, দেবযানী দেবীর মৃত্যু কোনো আত্মহত্যা নয়। তিনি ছিলেন জমিদার গ্রামের এক দরিদ্র কৃষকের মেয়ে। জমিদারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য নবকুমার তাকে শাস্তি দিয়েছিলেন, কিন্তু তাঁর মৃত্যুর পর থেকে জমিদার পরিবার একে একে রহস্যময়ভাবে হারিয়ে গেছে, কেউ জানে না কেন। এই তথ্য নিয়ে তিনি রুদ্রপুর ফিরে গেলেন। এবার তার সঙ্গে একটি ক্যামেরা, একটি টেপ রেকর্ডার এবং লজের একটি মানচিত্র। রাত্রে পূর্ণিমার চাঁদের আলোয় তিনি আবার রক্তজবা লজে ঢুকলেন। লজের ভেতরে ঢুকে এবার অমিতাভ সরাসরি সেই ঘরটায় গেলেন যেখানে দেবযানীকে বন্দি করে রাখা হয়েছিল। ঘরটা এখন ধ্বংসাবশেষের মতো, মেঝেতে এখনো লালচে দাগ। হঠাৎ টেপ রেকর্ডার নিজে থেকে শব্দ করে উঠল। শব্দটা স্পষ্ট। তার ভেতর থেকে আওয়াজ এলো, তুমি সত্যি জানতে চাও এখানে কি ঘটেছিল? কি ঘটেছিল? কি ঘটেছিল? অমিতাভ কাঁপা গলায় বললেন। হঠাৎ ঘরের জানলা দরজা বন্ধ হয়ে গেল। অন্ধকারে একটি অবয়ব স্পষ্ট হলো। দেবযানী যেন নিজেই তার সামনে দাঁড়িয়ে।
তার গলার স্বর করুণ, কিন্তু চোখে আগুন জ্বলছে। আমাকে মুক্তি দিতে হবে, তোমার হাতেই চাবি আছে। অমিতাভ বিভ্রান্ত এর মতো জিজ্ঞেস করলেন, কি চাবি? কিভাবে মুক্তি দেব? দেবযানী কেবল একটি জিনিসের কথা বললেন, আমার রক্ত জবা ফুলগুলো ফেরত দাও, ওগুলোই আমাকে বেঁধে রেখেছে। দেবযানী উধাও হয়ে গেলেন। অমিতাভ বুঝতে পারলেন তার উদ্দেশ্য আরো গভীর। তিনি খুঁজতে শুরু করলেন লজের প্রতিটা কোণ। লজের ভেতরে এক পুরনো সিন্দুক খুঁজে পেলেন অমিতাভ। সিন্দুকের মধ্যে ছিল কিছু শুকনো জবা ফুল আর রক্তে লেখা এক মন্ত্র। মন্ত্রটি ছিল অভিশাপের মূল কারণ। এই মন্ত্রই তাকে বেঁধে রেখেছে হয়তো, অমিতাভ নিজেই ভাবলেন। তিনি মন্ত্রটি ছিঁড়ে ফেলে জবাগুলোকে বাইরের পূর্ণিমার আলোতে পুড়িয়ে দিলেন। ঠিক তখনই চারপাশ থেকে ঝোড়ো হাওয়া উঠল। দূরে লজের চূড়া থেকে এক করুণ কান্নার শব্দ শোনা গেল। সব থেমে যাওয়ার পর অমিতাভ অনুভব করলেন এক গভীর শূন্যতা। দেবযানীর আত্মা হয়তো মুক্তি পেয়েছে। রক্তজবা লজ ধীরে ধীরে ধসে পড়তে শুরু করল। যেন এক অভিশপ্ত ইতিহাসের সমাপ্তি হলো। রুদ্রপুর গ্রাম এখন এক শান্ত গ্রাম। রক্তজবা লজের জায়গায় এখন শুধুই ধ্বংসাবশেষ, কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস দেবযানীর করুণ আত্মা অবশেষে মুক্তি পেয়েছে। অমিতাভ তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে লিখলেন রক্তজবা লজ, যা তাকে সাহিত্য জগতে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে এখন।